এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে হারিয়ে যাওয়া যমজ বোন। তো চলো বন্ধুরা দেখে আসি হারিয়ে যাওয়া যমজ বোনের গল্পটি। বন্ধুরা তোমরা কি কি কার্টুন দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও। শিলা মিলা দুইজন যমজ বোন ছিল। শিলা মিলাকে নিয়ে এখন যা, গরুদেরকে খাইয়ে দিয়ে আয়। ঠিক আছে মা, আমরা জঙ্গলের ওদিকটাতে যাচ্ছি, বেশি দূরে যাইস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুই বোন মিলে গেল গরুদেরকে খাওয়ানোর জন্য জঙ্গলে। চল না মিলা, আরো ভিতরে যাই। শিলা, যদি আমাদের ভয় লাগে? আরে কিচ্ছু হবে না, গরুগুলো তো আছে আমাদের সাথে, চল যাই। তারপরে ওরা জঙ্গলের একটু ভিতরেই চলে গেল। এরপর ওরা একটি গুহা দেখতে পেল। যাবি ওটার ভিতরে? না না, আমার ভয় করছে, আমি যাব না। আরে চল, কিচ্ছু হবে না। তারপরে ওরা ওই গুহাটার ভিতরে ঢুকলো। অন্ধকারে মিলা দেখতে পেল না আর পড়ে গেল। এদিকে শিলা দৌড়ে বের হয়ে গেল। তারপরে ও কাঁদতে লাগলো আর মিলাকে অনেক ডাকতে লাগলো, কিন্তু মিলা কোনোভাবেই উঠছিল না আর আসছিল না। এরপর শিলা দৌড়ে ওর মা বাবার কাছে গেল। তারপরে ওনাদেরকে বলার পরে গ্রামবাসী সবাই মিলে সেই গুহার ভিতরে গেল। যে দেখলো মিলা ওখানে নেই। কি রে, মিলা তো এখানে নেই, কোথায় গেল? মা, আমরা এটার ভিতরেই তো আসলাম, তারপরে তো আর মিলাকে দেখলাম না। এরপর ওর মা কান্নায় ভেঙে পড়লো। এরকম করে 20টি বছর কেটে গেল। শিলা একাই ওর বাবা মার ঘরে লালন পালন হয়ে বড় হলো, আর ও অনেক সুন্দরী একটি মেয়ে হলো। কিছুদিন পর ওকে দেখতে ছেলেপক্ষ আসলো। আরে, ও তো দেখতে পুরো আমার বড় বৌমার মতো। কি বলছেন? একই রকম চেহারা? হ্যাঁ, অনেকটাই, কিন্তু ও অনেক মডার্ন আর চুলও ছোট ছোট, কিন্তু দেখতে একদম একরকম লাগে। হ্যাঁ, আমার বৌদি অনেকটা দেখতে ওর মতো। ওরা কথাটাতে এত পাত্তা দিল না। তারপরে বিয়ে ঠিক করলো। এরপর বিয়ে ঠিক করার পরে কিছুদিন পরে শিলার সাথে ওই ছেলের বিয়েও হয়ে গেল। পরদিন সকালেও সবার জন্য চা করে নিয়ে গেল। কে কত চামচ চা খাবেন সেটা তো আর আমি জানি না, তাই চিনিগুলো আমি নিয়ে এসেছি। যে যত চামচ খেতে যাবেন আমি মিক্স করে দিচ্ছি। বাবা, ছোট বৌমা সকাল সকাল চা নিয়ে আসলো। বড় বৌমার থেকে তো এটা কোনোদিনও পেলাম না আমরা। ড্যাডি, এটা কখনো পাবেনও না, কারণ আমি গ্রামের মেয়ে নই, আমি শহরের মেয়ে, আর আমি এডুকেটেড, আমি চাকরি করি, তাই না? তো এগুলো করার তো আমার সময় নেই। না না, সেরকম কিছু আমি বলিনি বৌমা। শিলা খুবই অবাক হলো মোনালিসা এভাবে করে কথা বলে বলে। তারপরে মোনালিসা অফিসে চলে গেল। ও শিলাকে একদমই দেখতে পারতো না। শিলা যেই রান্না করত সবাই অনেক প্রশংসা করত, তাই ও খাবারে বেশি বেশি লবণ মিশিয়ে দিত। হে বৌমা, আজকে অনেক লবণ হয়ে গেছে। মা, আমি তো চেখে দেখেছিলাম সব ঠিকই আছে। ভুলও তো হতে পারে তোমার, আমার মা তো কখনো ভুল বলবে না, তাই না? আর আমিও তো খেয়ে দেখলাম অনেক লবণ হয়ে গেছে। এদিকে মনে মনে মোনালিসা হাসছিল, কারণ সেটা তো ওই করেছিল। একদিন মোনালিসা শিলাকে বলল, নাও এগুলো সব কেচে নিয়ে আসো, আর আয়রন করে সব কিছু যেন আমার বেডের উপরে রেডি থাকে কালকের মধ্যে। না না, কালকে কেন, আজকের মধ্যে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি করে দিচ্ছি। শিলা সবগুলো কাপড় কাচলো, তারপরে সেগুলোকে আয়রন করলো। এরপরে ওগুলো ওর বেডে নিয়ে রেখে দিল। কি ব্যাপার, আজকে এত দেরি করে ঘরে আসলে যে? অনেক কাজ ছিল যে, তাই সব হাতের কাজগুলো সেরে তারপরেই আসলাম। একদিন মোনালিসা অ্যাক্সিডেন্ট করলো। বাড়ির সবাই ওখানে যেয়ে পৌঁছলো। দেখুন, ও নেগেটিভ রক্ত লাগবে, একটা জায়গায়ও আমরা পাইনি, আপনারা খোঁজ নিন,
তারপরে পেশেন্টকে দেয়া লাগবে, অনেক খারাপ অবস্থা ওনার। কি বলছেন কি আপনি? আচ্ছা আমরা ব্যবস্থা করছি। ওরা অনেক জায়গায় দেখলো কিন্তু নেগেটিভ রক্ত পেল না। তারপরে শিলা বলল আমি রক্ত দিব। তারপর ও রক্ত দিল। এরপর মোনালিসার কাছে গেল। গুহাতে গুহাতে আমি যাব না, আমি যাব না গুহাতে। গুহা আমার ভয় লাগে, অন্ধকার, আমি যাব না। এগুলো সব শুনে শিলা বুঝতে পারলো এটা ওর হারিয়ে যাওয়া ছোট্টকালের যমজ বোন। মোনালিসা, তুমি তুমি আমার বোন মিলা? মিলা? হ্যাঁ, আমার নাম তো মিলা ছিল, কিন্তু আমার মা তারপরে আমাকে শহরে নিয়ে এসে আমার নাম মোনালিসা রেখেছে। তুমি কি করে জানলে? কারণ আমি তোমার হারিয়ে যাওয়া যমজ বোন শিলা। তুমি আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। শিলা এটা বলে দুই বোন জড়িয়ে ধরলো। তারপরে ওরা হাসি খুশি ওই বাড়িতে থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা হারিয়ে যাওয়া যমজ বোনের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story TV কে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। AZ Story TV। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর আপেলের ঘর। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর আপেলের ঘরের গল্পটি। মিনাপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে পূজা নামের একটি মেয়ে বাস করত। পূজার পরিবারে ছিল ওর বাবা মা। ওরা একটি অনেক সুখী পরিবার ছিল। পূজার বাবা বাজারে বিভিন্ন দোকানে দোকানে ফলের ব্যবসা করত, কিন্তু ওইটা থেকে বেশি লাভ হতো না। তাই পূজার মাকে মানুষের বাসায় বাসায় কাজ করতে হতো। মা, তুমি আজকে কখন আসবে বাসায়? এই তো পূজা, আমি চলে আসবো, তুই চিন্তা করিস না, ঠিক আছে? খেয়ে নিস তুই। ঠিক আছে মা, তুমি আসলেই আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। পূজার মা কাজ শেষ করে বাসায় যাচ্ছিল। হঠাৎ করে দেখলো আকাশ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আবার ঝড় তুফান চলে আসলে আমি কোথায় যাব? হঠাৎ করে অনেক তুফান শুরু হয়ে গেল। পূজার মা ভয় পেয়ে গেল। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটি গাছ ওনার উপরে পড়লো আর উনি মারা গেল। পূজার মা মারা যাওয়ার পর পূজা সবসময় মন খারাপ করে থাকতো। পূজা, মা খেয়েছো ঠিক করে? বাবা খেয়েছি, তুমি খেয়ে নাও। কিন্তু সবকিছুই তো আছে, তুমি তো খাওনি, এসো আমার সাথে খাবে। পূজার বাবা ওকে অনেক আদর করত। পূজাকে এত দুঃখী সারাদিন দেখে ওর বাবা আরেকটা বিয়ে করলো। ওনার নাম ছিল সাবিতা। সাবিতার আগের ঘরের একটি মেয়ে ছিল গীতা। গীতা আর সাবিতা অনেক অনেক চালাক আর অনেক খারাপ ছিল। সাবিতাকে বিয়ে করার পর ওর বাবার ব্যবসায় অনেক উন্নতি হলো। ওরা একটি ফলের বাগান বানালো। ফল ওর বাবা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করত। আস্তে আস্তে ওরা অনেক ভালো একটি বাড়ি কিনলো, সেখানে ওরা থাকতে লাগলো। কিন্তু এদিকে পূজা সৎ মা আর সৎ বোন ওকে একদমই পছন্দ করতো না। ওরা বাড়ির সব কাজ পূজাকে দিয়ে করাতো। মা, আমি কলেজে যাচ্ছি, এসে আমি কাপড়গুলো ধুয়ে দিব। কোথায় কলেজে যাচ্ছিস? রান্না বান্নাও আজকে থেকে তুই করবি। কোনো কলেজ টলেজ দেওয়া লাগবে না, আজকে থেকে সবকিছু বন্ধ। ওরা পূজার পড়াশোনা করাটাও বন্ধ করে দিল। পূজা বাড়ির কাজের লোক হয়ে থাকলো। শীতের দিন আসলেই পূজার বাবা অনেক অনেক আপেল নিয়ে আসতো পূজার জন্য। এটাও সৎমার একদমই ভালো লাগতো না। এই যে পূজা, তোর জন্য কতগুলো আপেল নিয়ে এসেছি, সবগুলো খাবি, ঠিক আছে তো? তোর কত ভালো লাগে এগুলো আমি তো জানি। ও আচ্ছা, শুধু পূজার জন্য নিয়ে এসেছো, আমাদের জন্য কিছুই আনোনি তাই না? আরে না না, এরকম কিছু না, তোমরাও খাবে। গীতা, তুমিও খাবে। এটা কি বলার আগে নাকি? আমি সবার জন্যই এনেছি, কিন্তু পূজার একটু বেশি ভালো লাগে তো, তাই ওর কথাটাই বলেছি। পূজার সৎ মা পূজাকে একটি আপেল দিল। এই নে, এই আপেলটা খেয়ে নিবি। কিন্তু মা, আমাকে আরো কিছু আপেল দাও,
অনেকগুলোই তো বাবা এনেছে। এই মুখে মুখে কথা বলছিস কেন? এই একটা তুই খাবি, বাকি সব গীতা খাবে। আমার গীতা মা কত পছন্দ করে আপেল, তাই না গীতা? হ্যাঁ মা, আমি আপেল অনেক পছন্দ করি, আমি সবগুলো খাবো। একদিন পূজার বাবা কাজ করার সময় কোমরে অনেক ব্যথা পেল। ডাক্তার বলল উনি বেশি কাজ করতে পারবে না। এ মা, এখন তুমি কাজ না করতে পারলে কাজ কে করবে? আর আমাদের টাকা পয়সা কিভাবে আসবে? হ্যাঁ, আমিও তো সেটা বুঝতে পারছি না, কি যে হবে। বুঝার না বুঝার কিছু নেই, আমি টাকা চাই, বাস শেষ কথা। পূজা, তুই তো আছিসই, তোর বাবার কাজগুলো তুই কালকে থেকে করবি, আর যত টাকা হবে সবগুলো টাকা আমাকে এনে দিবি। 1 টাকাও যদি তুই মেরেছিস তোর খবর আছে। আরে তুমি পূজার সাথে এরকম করছো কেন? এই তুমি চুপ থাকো, একদম কথা বলবে না। যার বাবা অসুস্থ হওয়ার পর ওর সৎ মা ওদের দুজনের উপরে অত্যাচার করা শুরু করলো। পূজা প্রত্যেকদিন ওদের ফলের বাগানে যেত, তারপরে বাজারে ওগুলো নিয়ে যেয়ে বিক্রি করত। দিন শেষে সব টাকা ও ওর সৎ মাকে এনে দিত। একদিন পূজার সাথে ওর কলেজের একটি বন্ধু রেশাবের দেখা হলো। আরে পূজা, তুমি তো কলেজে পড়াশোনা শেষ করলে না, এভাবে যে বন্ধ করে দিলে, কি হয়েছেটা কি? কোনো সমস্যা হয়েছে পূজা? তারপর পূজা রেশাবকে সবকিছু খুলে বলল। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এত কষ্ট করা লাগবে না তোমার। এই যে দেখো, তুমি অনলাইনেও এগুলো বিক্রি করতে পারবে। তুমি মেয়ে মানুষ হয়ে এত বাজারে যাওয়া আসা, এগুলো আমার একদমই ভালো লাগছে না। কিন্তু রেশাব, তুমি কেন আমাকে এত সাহায্য করছো? আমার কোনো বন্ধু বান্ধব তো আমার খবরও নেয় না। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, বলতে পারিনি, আজকে বললাম। পূজা এটা শুনে খুশি হয়ে গেল। এরপর থেকে রেশাব ওর ব্যবসায় অনেক সাহায্য করত। এটা একদিন গীতা দেখে ফেললো। কি, মাকে বল, কেন ওই ছেলেটার সাথে কথা বলছিলি? আর প্রত্যেকদিন ফোনে তোরা কি করিস? বল মাকে। তারপর পূজা ওর মাকে সবকিছু খুলে বলল। ওর মা আর গীতা অবাক হয়ে গেল। এইসব অনলাইনে ব্যবসা করা যাবে না, আমি বলেছি না তুই বাজারে যেয়ে বিক্রি করবি, তো বাজারে যেয়ে বিক্রি করবি। আরে তুমি এরকম করছো কেন? আমার মেয়ের যদি সুবিধা হয় তাহলে তোমার সমস্যা কি? এই তোমরা যাও, এখন দুইজন আমার বাসা থেকে বের হয়ে যাও। তুমি এইভাবে করে আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করতে পারো না, আমি কিন্তু তোমাকেই বের করে দিব। কোথা থেকে তুমি আমাকে বের করবে? মনে নেই এই বাড়ি তুমি আমার নামে কিনেছো? এরপর পূজা সৎ মা আর সৎ বোন ওর বাবা আরো বাসা থেকে বের করে দিল। পূজা ওর বাবাকে নিয়ে হাঁটতে থাকলো। পূজা, আমি আর পাচ্ছি না মা, আমাকে একটু বসতে হবে, বিশ্রাম করতে হবে আমাকে। এরপর পূজা ওর বাবাকে একটি আপেল গাছের নিচে যেয়ে বসালো। পূজা, আমার অনেক ক্ষুধা লেগেছে মা, আমি আর পাচ্ছি না, আমাকে কিছু খাওয়ানো যাবে? আচ্ছা বাবা দাঁড়াও, আমি তোমাকে আপেল খাওয়াচ্ছি। তারপর পূজা ওর বাবাকে একটি আপেল পেড়ে খাওয়ালো। পূজার বাবা ওইটা খেয়ে নিল। মা, তুইও কিছু খেয়ে নে। যেই পূজা একটি আপেল খাইতে যাচ্ছিল, তখন ওর সামনে একটি বিড়াল আসলো। বিড়ালটি অনেক ক্ষুধার্ত ছিল। পূজা বিড়ালটিকে একটি আপেল খেতে দিল। সাথে সাথে ওই বিড়ালটি একটি পরী হয়ে গেল। পূজা আর ওর বাবা এটা দেখে অবাক হয়ে গেল। তোমরা ভয় পেও না, আমি একটি অভিশপ্ত পরী ছিলাম। অভিশাপের কারণে এত বছর আমি একটি বিড়াল ছিলাম। এই জঙ্গলে বেশি মানুষ আসে না, আমি এই জঙ্গল থেকে কোনোদিন বের হতে পারিনি, আর কোনো মানুষ কখনো আমাকে খাওয়ায়নি। কেউ খাওয়ালেই আমি অভিশাপ মুক্ত হয়ে যেতাম। আজকে আমি তোমার জন্য সেটা হয়েছি। এই নাও, আমি তোমাকে একটি আপেলের ঘর করে দিচ্ছি। তারপর পরী ওদেরকে একটি আপেলের ঘর করে দিল। সেই ঘরের ভিতরে ওরা যেয়ে দেখলো একটি ছোট্ট আপেলের গাছ আছে, আর ওই ঘরের ভিতরে অনেক জামা কাপড় আর টাকা পয়সা আছে। কোনো কিছুরই কোনো অভাব ছিল না। পরদিন পূজা রেশাবকে সবকিছু খুলে বলল। তুমি আমার কাছে আসতে, আচ্ছা ঠিক আছে, তারপরেও পরী তো তোমাদেরকে সাহায্য করেছে, আমি অনেক খুশি। একদিন পূজার মা জানতে পারলো পূজা আর ওর বাবা অনেক বড় লোক হয়ে গেছে। গীতা, শুনেছিস নাকি ওরা নাকি আপেলের ঘরে থাকে?
অনেক বড় লোক হয়ে গেছে। কিছুদিন পর নাকি পূজার বিয়ে হতে যাচ্ছে। কি বলছো কাকিমা? আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। চলো এখনই ওনাদের কাছে যাই, টাকা পয়সা সবকিছু নিয়ে আসি। এরপর দুই মা মেয়ে মিলে পূজা আর ওর বাবার কাছে গেল। দেখো, আমি আর কোনোদিন এরকম করব না। আমি গীতার থেকেও বেশি পূজাকে ভালোবাসবো। তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। গীতা, মাফ চা বাবার কাছে। বাবা তোকে নিশ্চয়ই মাফ করে দিবে। হ্যাঁ বাবা, তুমি আমাকে মাফ করে দাও। পূজা, আমাকে তুই মাফ করে দে বোন। না, কোনো মাফ নেই তোমাদের। তোমরা আমাদের সাথে যা করেছো তা একদমই ঠিক করোনি। আমরা তোমাদেরকে কোনোদিনও মাফ করব না। এটা বলে পূজার বাবা ও সৎ মা আর সৎ বোনকে বের করে দিল। তারপর ওরা বাসা থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। কিছুদিন পর পূজার সাথে রেশাবের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, জাদুর আপেলের ঘরের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর আনারসের ঘর। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর আনারসের ঘরের গল্পটি। অনেক বছর আগে একটি পাহাড়ের পিছনে এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি আনারসের ঘর ছিল। সেই জঙ্গলের পাশেই একটি অনেক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ ভয়ে ওই আনারসের জঙ্গলে যেত না। ওরা সবাই ওটাকে ভুতুড়ে আনারসের জঙ্গল বলতো। আর ওই গ্রামের মানুষরা এতটাই ভয় পেত যে ওরা আনারসও কোনোদিন খেত না। ওই গ্রামে একটি অনেক বড়লোক পরিবার ছিল, শর্মা পরিবার। শর্মা পরিবারে ছিল গৌতম শর্মা আর ওনার বউ, মেয়ে কাজল আর ছেলে ক্রিস শর্মা। ক্রিস শহরে চাকরি করত। কিছুদিন পর ক্রিস বাড়িতে আসবে বলে ফোন করলো। আরে শুনছো, ক্রিস কিছুদিন পরে। ও বলেছে আমাদের জন্য উপহার আছে। এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমি আজকে বাজার থেকে অনেক জিনিস বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে, যাও। কিছুদিন পর ক্রিস ওর গ্রামের বাড়িতে আসলো। ক্রিসের সাথে একটি অনেক সুন্দরী মেয়ে ছিল। আরে ক্রিস, কাকে নিয়ে এসেছিস? শহরের কোনো বান্ধবী নাকি? বাবা, আসলে ও তোমাদের বৌমা। বৌমা? এটা কি বলছিস? তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? মা, আসলে ওর এই পৃথিবীতে কেউই নেই। ওর ভাই একজন বাচ্চা ছিল, সে ওকে আমার হাতে তুলে দিয়ে ওই দিন মারা গেছে। তাই আমি বিয়ে করে ফেলেছি ওকে। এটা শুনে ওরা সবাই অনেক রাগ করলো, কিন্তু বিয়ে করে ফেলেছে তাই ওরা ওকে মেনে নিল। সকালে উঠে মীরা দেখতে পারলো কাজল মুরগিদেরকে খাবার দিচ্ছে। ওয়াও, কি সুন্দর মুরগিগুলো, একদম ফ্রেশ মুরগি। প্লিজ। হ্যাঁ, কি হয়েছে মীরা? এখনই আসছি। দেখো না কি সুন্দর মুরগিগুলো, আমি এগুলোকে চিকেন ফ্রাই করে খেতে চাই। ঠিক আছে, আমি এখনই মাকে বলছি। ক্রিস যে বলার আগেই কাজল ওর মাকে কান পড়া দিয়ে দিল। কি বলছিস? আমাদের মুরগি খেতে চায় সকাল সকাল উঠেই? কত বড় সাহস! কিচ্ছু দিব না, মুরগিগুলোকে আমি কাটবো না। হ্যাঁ মা, মুরগি দিবে না, তুমি একদম দিবে না। প্রত্যেকদিন সকালে আমি কত কষ্ট করে মুরগিগুলোকে খাওয়াই, আর মহারানী এসেছে মুরগি খেতে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। ক্রিস ওর মাকে এসে বললো চিকেন ফ্রাই করে দিতে। আচ্ছা ছেলে, কি বানিয়ে দিতে বলছে? চিকেন ফ্রাই নাকি ফ্রাই? ওগুলো বানিয়ে দাও। কতদিন পর ছেলে এসেছে, খাবার দাবার ঠিক করে খাওয়াও। মানে আসলে কি মানে করছো কেন ক্রিসের মা? যাও রান্না করো, ও যেভাবে বলছে করো। ক্রিসের মা আর কিছু বলতে পারলো না। উনি ওদেরকে চিকেন ফ্রাই করে দিল। সেগুলো মীরা আর ক্রিস বসে বসে অনেক মজা করে খেলো। দেখো মা, কিভাবে রাক্ষসের মতো বসে বসে খাচ্ছে।
পুরোই রাক্ষসনী। হ্যাঁ, ঠিকই বলছিস। কিছুদিন পর ক্রিস শহরের উদ্দেশ্যে চলে গেল। এদিকে মীরার মন অনেক খারাপ হয়ে গেল। তারপর একদিন মীরা কাজলকে বলল, কাজল, আমাকে একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখাবে? আমি পারবো না, আমার অনেক কলেজে পড়া আছে। হ্যাঁ, ও পারবে না, ওকে এসব বলো না, যাও নিজে নিজে যেয়ে ঘুরে আসো। এটা মীরার অনেক খারাপ লাগলো। এরকম করে কথা কেন বলে আমার সাথে ওনারা? মনে হয় আমাকে একদম সহ্যই করতে পারে না। আস্তে আস্তে ওদের ব্যবহার অনেক খারাপ হতে লাগলো মীরার উপরে। এদিকে গ্রামের সবাই জানতে পারলো ক্রিস 2 দিন আগে বিয়ে করে ওর বাড়িতে এনেছে নতুন বউ। চলো আমরা ক্রিসের বউকে দেখে আসি। হ্যাঁ চলো। তারপর সবাই মিলে ক্রিসের বউকে দেখতে গেল। কি ব্যাপার, একাই বিয়েটা করিয়ে ফেললি? আমাদেরকে বললিও না। আসলে কি আর বলবো, আসলে আচ্ছা বুঝেছি। এখন আমাদেরকে খাওয়া আর বউ দেখা। বউ কিরকম? আরে অনেক ভালো বউ। বউ তো অনেক খুবই সংস্কারী একটি মেয়ে, এত শ্রদ্ধা করে না, আর পোশাক আশাক তো খুবই ভালো। তাই নাকি? ডাকবে তোর বউকে। মীরা, মীরা, এদিকে এসো, দেখো তোমার সাথে দেখা করতে এসেছে তোমার কাকিমারা। তারপর মীরা ওর ঘর থেকে বের হলো। সবাই মীরাকে দেখে অবাক হয়ে পড়লো, কারণ মীরা শহরে জামা কাপড় পরা ছিল। সব মহিলারা ওকে দেখে হাসতে লাগলো। এরপর সবাই সাবিতাকে অপমান করে ওখান থেকে চলে গেল। সাবিতা ওই দিন মীরাকে অনেক বকাবকি করলো। এক পর্যায়ে ওকে একটি থাপ্পড় মারলো। এই কি, আপনি আমাকে থাপ্পড় মারলেন? কেন মারলেন? কেন মারবো না? সবার সামনে আমার নাক কাটিয়েছো। যাও, এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। আমি বের হয়ে কোথায় যাব? আমাকে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমাকে ক্রিসকে একটা ফোন করতে দেন, আর আমার ব্যাগটা নিয়ে যেতে দেন। কিচ্ছু দেওয়া হবে না, তুমি এইভাবে করে এক কাপড়ে চলে যাবে। তারপর কাজল আর ওর মা মিলে মীরাকে বাড়ি থেকে বের করে দিল। মীরা কাঁদতে কাঁদতে ওই আনারসের জঙ্গলে চলে গেল। হঠাৎ করে ও দেখলো ওই জঙ্গলের ভিতরে একটি অনেক বড় আনারসের ঘর। যাই, এই ঘরটার ভিতরে যাই, আমার তো আর যাওয়ার কোনো জায়গাই নেই। তারপর মীরা ওই আনারসের ঘরের ভিতরে গেল, যে দেখলো ওখানে কোনো কিছুরই অভাব নেই। মীরা ওখানে অনেক খুশি মনে থাকতে লাগলো। হঠাৎ করে একদিন মীরা দেখলো ওই বাড়িতে একজন মহিলা এসেছে। এ কি, আপনি কে? আমি কে মানে? তুমি কে? তারপর মীরা ওনাকে সবকিছু খুলে বলল। এরপর উনি বলল উনি একজন জাদুকর্মী, আর এটা ওনারই জাদুর আনারসের ঘর। ঠিক আছে, সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো। তোমার শাশুড়ির অত্যাচারের থেকে তো এখানে থাকাই ভালো। এদিকে ক্রিসের বাবা ব্যবসায় অনেক বড় লস খেলো, আর ক্রিস বাড়িতে চলে আসাতে ওর মা বলল মীরা বাসা থেকে পালিয়ে গেছে। একটু আমাকে একটা মোবাইল দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, দাঁড়াও আমি আমার জাদু দিয়ে তোমাকে একটি মোবাইল ফোন দিচ্ছি। তারপর জাদুকর্ণী মীরাকে একটি মোবাইল ফোন দিল। মীরা ওই মোবাইল দিয়ে ক্রিসকে ফোন করলো, পরে ক্রিসকে সবকিছু জানালো। তোমরা গরিব হয়েছো, ভালো হয়েছে, তোমরা যা করেছো তার শাস্তি পেয়েছো তোমরা। আমি মীরার কাছে চললাম। এরপর মীরার কাছে ক্রিস ওই বাড়িতে গেল। তারপর ক্রিস মীরাকে সবকিছু খুলে বলল। ছি, তুমি এটা একদমই ঠিক করোনি। চলো, এখনই চলো, আমাদের ওনাদেরকে সাহায্য করা উচিত। এটা শুনে জাদুকর্মীর অনেক ভালো লাগলো। দাঁড়াও, আমি তোমাদেরকে একটি জাদুর সিন্দুক দিচ্ছি। এটার ভিতরে অনেক স্বর্ণগয়না টাকা পয়সা আছে, তোমরা এটা নিয়ে খুশি খুশি থেকো। আপনাকে অনেক ধন্যবাদ। তারপর মীরা ও শ্বশুর বাড়ির মানুষের কাছে গেল, যে ওর শাশুড়ির কাছে ওই জাদুর সিন্দুকটা দিল। এটা দেখে ওরা সবাই ওদের ভুল বুঝতে পারলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর আনারস ঘরের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা,
আমাদের এই গ্রেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।